বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে অনলাইন ক্লাস কোটচাঁদপুর পৌর কলেজ আয়োজিত সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, কোটচাঁদপুর পৌর কলেজ। পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র এর ৬ষ্ঠ অধ্যায় থেকে নেতৃত্ব বিষয়ের উপর আজকে আমি আলোচনা রাখব। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। কোভিড-19 এই মহামারী সময়ে যেখানে যে অবস্থায় বসে আমার এই ক্লাস দেখবে, তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নেতৃত্ব কাকে বলে, নেতৃত্ব কয় প্রকার এবং নেতৃত্ব আমাদের সমাজ, দেশ, জাতি তথা সামগ্রিকভাবে আমাদের কি কাজে লাগে, কি উপকারে আসে, নেতৃত্বের প্রয়োজনীয়তা আছে কিনা সে বিষয়ে আলোচনা করব। নেতৃত্ব এক ধরনের গুণ। নেতৃত্ব প্রথমেই আমরা জেনে নিই যে নেতৃত্ব কাকে বলে। নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ লিডারশিপ এবং নেতার ইংরেজি প্রতিশব্দ লিডার। আমরা সকলেই জানি এই সমস্ত ভাষাগুলো সমাজে খুবই প্রচলিত। আমরা যেখানে যেভাবে পারি সেখানে সেভাবেই আমরা এই সমস্ত শব্দগুলো ব্যবহার করে থাকি। যারা লেখাপড়া জানে না এমন মানুষও এই ভাষাগুলোর সঙ্গে খুবই পরিচিত, কারণ এই সমস্ত ভাষাগুলো রাজনৈতিক অঙ্গনে, সমাজ অঙ্গনে আমাদের খুবই পরিচিত। সেই হিসেবে এখানে নতুন কোনো জিনিস নয়, এটা বহুল প্রচলিত একটা বিষয়। তারপরেও প্রতিগতভাবে আমরা এই বিষয়টার উপরে আলোচনা রাখব। তাহলে আমরা কি জানলাম যে নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ লিডারশিপ আর নেতার ইংরেজি প্রতিশব্দ লিডার। এই লিডারশিপ শব্দটি এসেছে ইংরেজি লিড থেকে, আর লিড শব্দের অর্থ হলো চালনা করা, পথ দেখানো, নির্দেশ প্রদান করা। সুতরাং যিনি নির্দেশ প্রদান করেন, সামনে থেকে সব কিছু পরিচালনা করেন, তাকে নেতা বা লিডার বলে। আর ওনার যে গুণাবলী যেটা বা যোগ্যতা আমরা বলে থাকি, সেটাই হলো নেতৃত্ব। তাহলে আমরা পরিষ্কারভাবে আরও একটু বুঝে নিই যে নেতার যে কর্ম, অর্থাৎ নেতৃত্ব দেওয়া, নির্দেশ দেওয়া, আদেশ দেওয়া, সেটাকেই লিডারশিপ অর্থাৎ নেতৃত্ব। আর লিডার নেতা, তো উনি নেতা যেনার নেতৃত্ব, যেনার নির্দেশ, যেনার আদেশ সকলে মেনে নেয়, মেনে চলে, বা সেই ধরনের যোগ্যতা সম্পন্ন তিনি ব্যক্তি। তাই নেতার কথা মানুষ মেনে নিয়ে থাকে। তো এখন আমরা যে নেতৃত্ব বলতে সাধারণত নেতার গুণগুলোকে বোঝায়, কিন্তু পৌরনীতি ও সুশাসনের নেতৃত্বের অর্থ আরও ব্যাপক। কোনো ব্যক্তি বা কোনো দলের নেতা কতখানি গুণের অধিকারী এবং তা অন্যকে কতখানি প্রভাবিত করতে পারে, পৌরনীতি সুশাসনে তাকেই নেতৃত্ব বলে থাকে। সে কতটুকু জ্ঞানী, কতটুকু গুণী, কতটুকু মানুষের মাঝে গ্রহণযোগ্যতা আছে, সেটাই কিন্তু নেতৃত্ব হিসেবে আমরা মেনে থাকি। নেতৃত্ব হচ্ছে সামাজিক গুণ, সমাজ ও রাষ্ট্রকে
অভিষ্ট লক্ষ্য অর্জনে পরিচালিত করাই নেতৃত্বের মূল লক্ষ্য। সমাজ এবং রাষ্ট্রে যারা নেতৃত্বে আসে তারা কী জন্যে আসে, নেতৃত্বে কী জন্য আসে? কোনো একটা লক্ষ্য উদ্দেশ্য তো অবশ্যই থাকে। সেই লক্ষ্যটা কি? সমাজ এবং জাতি রাষ্ট্র তাদের সকলের একটা অভিষ্ট লক্ষ্য থাকে। অভিষ্ট লক্ষ্য আমরা যেমন পড়ালেখা শিখছি, আমরা যেমন বিভিন্ন পর্যায়ে কাজ করছি, কেউ ব্যবসা বাণিজ্য করছি, কেউ রাজনীতি করছি, কেউ বিভিন্ন পর্যায়ে আমরা শিক্ষা গ্রহণ করে এগুলো করার চেষ্টা করি। তারা প্রত্যেকটা মানুষের একটা অভিষ্ট লক্ষ্য থাকে। তেমনি আমাদের রাষ্ট্রেরও একটা অভিষ্ট লক্ষ্য আছে। অভিষ্ট লক্ষ্যটা কি? মানুষের জীবন মান উন্নত করা, রাষ্ট্রের উন্নয়ন ঘটানো, রাষ্ট্রকে বহির্বিশ্বে পরিচিতি লাভ করিয়ে দেওয়া, রাষ্ট্র উন্নতি সৃষ্টি করা, মানুষের জীবন মান উন্নত করা, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, যোগাযোগ, যে সমস্ত জিনিসগুলো উন্নয়ন ঘটানো, এগুলো হলো অভিষ্ট লক্ষ্য। অভিষ্ট লক্ষ্যের কিন্তু কোনো শেষ নাই, কারণ যখন যেটা পূর্ণ হবে তার পরবর্তীতে আবার আরেকটা কিছু এসে যাবে। তো সেগুলো আমাদের সবই অভিষ্ট লক্ষ্য। সে অভিষ্ট লক্ষ্য অর্জনের জন্য নেতৃত্বের প্রয়োজন হয়। নেতৃত্ব তাদের অভিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কাজ করে থাকে। সুতরাং সুসংহত ও পরিকল্পিত কর্মসূচি প্রণয়ন এবং তা বাস্তবায়নের মাধ্যমে নেতৃত্ব বিকশিত হয়। এই সমস্ত প্রসঙ্গে অনেক রাষ্ট্রবিজ্ঞানী অনেকভাবে মত প্রকাশ করেছেন। তার মধ্য থেকে আমরা দু একজনের মতামত দেখব। যে এইচ.ও. ডানেল নামে একজন রাষ্ট্রবিজ্ঞানী আছে, উনি বলেছেন যে সাধারণ লক্ষ্য অর্জনের জন্য জনগণকে সহযোগী হতে প্ররোচিত ও উদ্যোগী করার কাজকেই নেতৃত্ব বলে। আমরা আরেকজন কথা দিই, এলভিন ডব্লিউ গুল্ডনার, উনি বলেছেন নেতৃত্ব ব্যক্তি বা দলের সেই নৈতিক গুণাবলী যা অন্যদের অনুপ্রেরণা দিয়ে বিশেষ দিকে ধাবিত করে। তেমনিভাবে কিম্বল ইয়ং উনি বলেছেন যে নেতৃত্ব হলো ব্যক্তির সেই গুণাবলী যার মাধ্যমে সে অন্যের কর্মধারা প্রভাবিত করে এবং অন্য সবার উপর আধিপত্য বিস্তার করে। সুতরাং এই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে আমরা এটাই প্রতীয়মান হয় যে নেতৃত্ব হলো এক ব্যক্তি বা এক দল ব্যক্তির সেই কাম্য গুণ বা গুণাবলী যা সমাজের ঈপ্সিত লক্ষ্য অর্জনের জন্য অন্যদের উদ্দীপ্ত করে, অনুপ্রেরণা দেয়, অন্যদেরকে উৎসাহ যোগায়। সেটাই হলো নেতৃত্ব। নেতৃত্ব একটা গুণাবলী। মানুষ একই সঙ্গে অনেক মানুষ রাজনীতি করে, একই সঙ্গে অনেক মানুষ বিভিন্ন পর্যায়ে কাজ করে, একই বয়সের, একই মানের, একই লেখাপড়া জানা, কিন্তু এর মধ্য থেকেও আবার নেতৃত্ব কিন্তু ফুটে ওঠে। এই জন্য বিশেষ বিশেষ কিছু গুণাবলী যাদের মধ্যে থাকে তারাই কিন্তু সেই সমাজের নেতৃত্ব দিয়ে থাকে। রাজনৈতিক ক্ষেত্রেই শুধু নেতৃত্ব না, নেতৃত্ব কিন্তু বিভিন্ন পর্যায়ে আমরা নেতৃত্ব দিয়ে থাকি। এই জন্যে আমরা এর পরবর্তীতে নেতৃত্ব কত প্রকার, কি কি, তাদের কাজ কি, নেতার কাজ কি, নেতার উপকারে থাকি, সেগুলো আমরা আশা করি এখন দেখব আর কি। নেতৃত্ব প্রধানত 4 প্রকার, আরও অনেক প্রকারের করলে করা যায়, কারণ নেতৃত্বের তো কোনো সীমা নেই। এমন কোনো সমাজে এমন কোনো পর্যায়ে নেই, এমন কোনো বিষয় নেই যে সেখানে নেতৃত্ব নেই। কারণ নেতৃত্ব ছাড়া ছোট্ট একটা সমিতি, সেখানেও নেতৃত্ব, সমাজের নেতৃত্ব, জেলায় জেলায় নেতৃত্ব, গ্রামের নেতৃত্ব, শহরের নেতৃত্ব, বড় শহরের সিটি কর্পোরেশনের নেতৃত্ব, এমন কোনো জায়গা নেই রাষ্ট্রের যেখানে নেতৃত্বের প্রয়োজন নেই। যে কোনো একটা কিছু 5 জন 10 জন 20 জন মিলে একটা কোনো কাজ করবে, সেখানেও নেতৃত্ব থাকে, সেখানেও পদ পদবি থাকে, সেখানেও আমাদেরকে নেতৃত্ব মেনে নিতে হয়। কারণ নেতৃত্ব ছাড়া ঈপ্সিত লক্ষ্য অর্জন করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তো আমরা এ পর্যায়ে নেতৃত্ব কয় প্রকার সেটা জানব। নেতৃত্ব প্রধানত 4 প্রকার। প্রথম যে নেতৃত্ব আসছে সেটা হলো বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব। বিশেষজ্ঞ, যে কোনো বিষয়ে বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করে হোক বা দীর্ঘদিনের অভিজ্ঞতা জ্ঞানের আলোকে
আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বিশেষজ্ঞতা অর্জন করে থাকে, যেমন একজন চিকিৎসক, যেমন একজন অধ্যাপক বা একজন টিচার, তাদেরকে বিশেষজ্ঞ বলা হয়, কারণ দীর্ঘদিন এই পেশার সঙ্গে তারা জড়িত থাকে। বিভিন্ন ঘাত প্রতিঘাত বিভিন্ন জায়গায় তারা ফেস করে, বিভিন্ন প্র্যাকটিক্যাল নলেজ তাদের গেদার হয়, এইভাবে তারা একটা নেতৃত্ব পর্যায়ে চলে যায়। বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব কোনো বিশেষ রাজনৈতিক আদর্শ বিশেষ কোনো জ্ঞান শিক্ষা দীক্ষা দক্ষতা প্রভৃতির জন্য কোনো ব্যক্তি যে নেতৃত্ব লাভ করে তাকে বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব বলে থাকে। কারণ এটা কিন্তু কোনো রাজনৈতিক মনস্ত, একজন শিক্ষক দীর্ঘদিনের শিক্ষকতা জীবনে তার বিভিন্ন অভিজ্ঞতা হয়, সেই অভিজ্ঞতার আলোকে উনি কিন্তু সমাজে বা এই সমাজে নেতৃত্ব দিয়ে থাকে। একজন ডাক্তার দীর্ঘদিন তার এই পেশা জড়িত থাকার কারণে তারা এই নেতৃত্বগুলো কিন্তু দিয়ে থাকে, এদেরকে বলা হয় বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব। দ্বিতীয় যে নেতৃত্ব আছে সেটা রাজনৈতিক নেতৃত্ব। কোনো বিশেষ রাজনৈতিক আদর্শ ও কর্মসূচি প্রচার করতে গিয়ে বা বিশেষ কোনো রাজনৈতিক দলকে সংগঠিত করার কাজে সাফল্য লাভ করে কোনো ব্যক্তি রাজনৈতিক নেতৃত্ব মর্যাদার অধিকারী হয়ে উঠতে পারেন। রাজনৈতিক নেতৃত্ব তার কাজ দ্বারা, ত্যাগ তিতিক্ষা দ্বারা জনগণের আস্থা অর্জন করেন। ভারতের মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, বাংলাদেশের শেরে বাংলা একে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ইন্দোনেশিয়ার আহমেদ সুকার্নো, চীনে মাও সেতুং, রাশিয়ায় লেনিন প্রমুখ ব্যক্তি রাজনৈতিক নেতৃত্বের শ্রেষ্ঠ উদাহরণ। এমনও হাজারো নেতৃত্ব সারা পৃথিবীতে আছে যাদের নেতৃত্বে সেই জাতি গঠনে খুবই ভূমিকা রেখেছে এবং জাতি তাদের নেতৃত্বে অবিচল থেকে তাদের কথায় যেগুলো যখন যেভাবে নির্দেশনা দিয়েছে সেইভাবে তারা কাজ করেছে। আমাদের বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালের বাংলাদেশের জনগণ তিনার কথায় এক কথায় বিশ্বাস করা এবং তিনি যখন যে নির্দেশনা প্রদান করেছেন সেই নির্দেশনা অনুযায়ী কাজ করেছেন। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ নির্বিশেষে সকলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, যে যেভাবে পেরেছে সমাজে থেকে তারা সেইভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, সহযোগিতা করেছে এবং একসময় আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে। এগুলোকে বলা হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব। এই পর্যায়ে আমরা তৃতীয় নম্বরে যেটা আসবো সেটা হলো সম্মোহনী নেতৃত্ব। সম্মোহনী এই নেতৃত্ব কাকে বলে? কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন সেই নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বা জাদুকরী নেতৃত্ব বলা হয়। যে নেতার কথা অন্য কোনো ব্যাখ্যা করেন না, যখন যে পর্যায়ে যখন যে নির্দেশনা আসে সেই পর্যায়ে সেই নির্দেশনাগুলো তারা মেনে চলে এবং জনগণ এক বাক্যে তাদের কথায় সম্মতি প্রদান করে। সম্মোহনী নেতৃত্বের উদাহরণ হিসেবে আমাদের দেশে আছে অনেক মানুষ। বাংলাদেশের শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এনারা আমাদের মানুষের মাঝে, সাধারণ মানুষের মাঝে এক আদর্শ, তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে, তাদের কথায় অনুপ্রাণিত হয়ে তারা যখন যে নির্দেশনা প্রদান করেছেন সেই নির্দেশনা অনুযায়ী তারা আমাদের দেশের মানুষ কাজ করেছে। পৃথিবীর অনেক দেশ আছে, অনেক মানুষ আছে, অনেক নেতা আছে যাদেরকে আমরা দেখেছি যে সেই দেশের মানুষ, ইরানের আয়াতুল্লাহ খামেনি, এনার এক নেতৃত্ব, ওই দেশে যখন যে রাষ্ট্রীয় ক্ষমতায় যারাই থাকুক সেই নেতার তাদের নির্দেশ পরামর্শ ছাড়া তারা রাষ্ট্র পরিচালনা করে থাকে না। এইভাবে সম্মোহনী নেতৃত্ব কিন্তু আমাদের মাঝে সমাজে অবদান রেখে চলেছে। শেষ পর্যায়ে আমরা যেটা আসছি সেটা যে প্রশাসনিক বা ব্যবস্থাপকের নেতৃত্ব। প্রশাসনিক বা ব্যবস্থাপকের নেতৃত্ব অফিস, আদালত, কলকারখানা প্রভৃতিতে প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যবস্থাপকদের
ঘিরে যে নেতৃত্ব গড়ে ওঠে তাকে প্রশাসনিক বা ব্যবস্থাপকের নেতৃত্ব বলে থাকে। ব্যবস্থাপনার বা প্রশাসনে কোনো ব্যক্তির সাফল্য বা দক্ষতা এরূপ নেতৃত্বের সৃষ্টি করে। ব্যবস্থাপক সরকারি, বেসরকারি, আধা সরকারি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের প্রতিষ্ঠান আছে। সে সমস্ত প্রতিষ্ঠানে যারা প্রধান ভূমিকা পালন করে তাদেরকে প্রশাসনিক বা ব্যবস্থাপকের নেতৃত্ব বলে থাকে। তাদের নেতৃত্বে সেই প্রতিষ্ঠানের একই পর্যায়ে, একই পদমর্যাদায়, একই এলাকায় বিভিন্ন ভিন্ন জায়গায় অফিস আদালতের ভিন্ন ভিন্ন চিত্র আমরা দেখে থাকি। কারণ ওই যে জায়গার নেতৃত্ব ভালো সেই জায়গার পরিবেশ ভালো থাকে। যে জায়গাতে নেতৃত্বের প্রবলেম আছে, যে জায়গার নেতৃত্বের সমস্যা আছে, দেখা যাচ্ছে অদক্ষ কিংবা কম দক্ষ কিংবা অতটা সামাজিক না, সেই সমস্ত জায়গায় বিশৃঙ্খলা দেখা দেয়। আবার একই টাইপের অফিস, একই ধরনের মানুষ পরিচালনা করছে, কোনো কোনো জায়গায় সুচারুরূপে নেতৃত্ব দিয়ে তিনি কিন্তু সেই অফিস পরিচালনা করে থাকছেন এবং খুবই সুন্দর মতো সেই অফিস পরিচালনা করতে পারছে। এইভাবে নেতৃত্বের 4 প্রকার, যে বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, সম্মোহনী নেতৃত্ব, প্রশাসনিক বা ব্যবস্থাপকের নেতৃত্ব। এছাড়া আরও অনেক নেতৃত্ব উল্লেখ আছে, যেমন তত্ত্বাবধানকারী নেতৃত্ব, একনায়কতান্ত্রিক নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, তারপর সর্বাত্মকবাদী নেতৃত্ব, সনাতনী নেতৃত্ব। এইভাবে আমাদের নেতৃত্বটা সমাজকে ঘিরে আমাদের সমাজে অবদান রেখে চলেছে। এবার আমরা দেখব যে নেতৃত্বের প্রয়োজনীয়তা কী, নেতৃত্ব কেন প্রয়োজন। আমাদের এই নেতার কি কি গুণাবলী থাকতে হবে। যে যে পর্যায়ে থাক, তার যদি নেতৃত্ব দিতে হয়, মানুষের যদি উপকারে আসতে হয়, মানুষের কল্যাণে কাজ করতে হয়, তাহলে অবশ্যই তাদের কিছু গুণাবলীর প্রয়োজন রয়েছে। যেমন নেতৃত্ব হলো সামাজিক এবং নৈতিক গুণ বিশিষ্ট। দার্শনিক বার্টন রাসেল বলেছে যে নেতৃত্বের অপরিহার্য গুণ হলো আত্মবিশ্বাস এবং দ্রুত ও সার্বিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা। রবার্ট মিসেলস বলেন যে নেতৃত্বের অপরিহার্য গুণাবলী হলো ইচ্ছাশক্তি, ব্যাপক জ্ঞান, প্রবল আত্মবিশ্বাস ও স্বয়ংসম্পূর্ণতা। বিভিন্ন মনীষী আমাদেরকে নেতৃত্বের অনেকগুলো গুণাবলীর কথা উল্লেখ করে গিয়েছে। তারই আলোকে আমরা কয়েকটা নেতৃত্বের প্রসঙ্গে একটু আলোচনা রাখতে চাই। ব্যক্তিত্ব, একজন নেতা হতে হলে তাকে অবশ্যই ব্যক্তিত্ববান হতে হবে। ব্যক্তিত্ব কাকে বলে আমরা আশা করি সবাই জানি। ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি সমাজে সবাই কিন্তু ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে। কারণ যারা প্রয়োজনে কথাবার্তা যেটুকু সেটুকু বলে, ব্যক্তিত্বের কথা বলে, অপ্রয়োজনীয় কথাবার্তা বলে না, এমন মানুষকে আমরা সাধারণত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ বলে থাকি। তাদের চরিত্র ভালো, নমনীয়, বিভিন্ন মানে সামাজিক কাজকর্মে তারা অবদান রেখে চলে আর কি। বুদ্ধিমত্তা, নেতার আরেকটা অপরিহার্য গুণাবলী হলো বুদ্ধিমত্তা। যদি বুদ্ধিমত্তা ভালো না হয়, নেতৃত্বের কিন্তু তিনি টিকে থাকতে পারবেন না। নেতার বোধশক্তি হবে তীক্ষ্ণ। সমস্যা সমাধানে বুদ্ধিমত্তা প্রয়োগ করে নেতা জনগণের নিকট নিজেকে সম্মান ও শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেন। নির্বোধ বা বুদ্ধিহীন মানুষ ভালো নেতা হতে পারেন না। অবশ্যই বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি হতে হবে। মানসিক এবং দৈহিক সুস্থতা, আমাদের শরীরের মধ্যে যদি অসুস্থতা থাকে, মানসিকভাবে অসুস্থতা থাকে, শারীরিকভাবে অসুস্থ থাকে, তাহলে আমরা কিন্তু নেতৃত্ব দিতে পারবো না। কারণ নেতৃত্ব দিতে হলে আমার আগে সুস্থ থাকতে হবে। সুস্থ না থাকলে মানুষের কথা, সমাজের কথা, দেশের কথা, দশের কথা, বিশ্বের কথা চিন্তা করতে পারবো না। আর চিন্তা করে, ভাবনা করে সঠিক সিদ্ধান্ত উপনীত হতে হবে। তো শারীরিকভাবে, মানসিকভাবে যদি অসুস্থ হই, তাহলে কিন্তু আমি সেটা করতে পারবো না। তো নেতৃত্বের আরেকটা গুণাবলী হলো যে তার মানসিক এবং দৈহিক সুস্থতা। আরেকটা গুণাবলী আছে অভিজ্ঞতা। সমাজে, রাষ্ট্রে, যেখানে যে পর্যায়ে নেতৃত্ব দেবে সেই পর্যায়ে কিন্তু তার অভিজ্ঞতা থাকতে হয়। হুট করে কোনো একটা জায়গায় যে একটা নেতৃত্ব আসনে কিন্তু আসীন হওয়া সম্ভব হয় না। সে বিষয়ে জড়িত থাকতে হয়, দীর্ঘদিন কাজ করতে হয়, আস্তে আস্তে জ্ঞান অর্জন করে, অভিজ্ঞতা সঞ্চয় করে তারপরেই সেই নেতৃত্বে কিন্তু যেতে হবে। এটা একটা গুণাবলী। শিক্ষা, নেতা হবেন
নিজস্ব বিষয়ে উচ্চ শিক্ষা এবং বিশেষ প্রজ্ঞার অধিকারী। অশিক্ষিত ব্যক্তি সাধারণত ভালো নেতা হন না। জাতি এবং আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে রাজনীতির তত্ত্বগত এবং প্রায়োগিক দিক সম্পর্কেও রাজনৈতিক নেতার পড়াশোনা থাকতে হবে। জ্ঞান আরোহণের জন্য থাকবে নেতার গভীর আগ্রহ। নেতা হতে হলে তাকে অবশ্যই শিক্ষিত হতে হবে, জ্ঞান রাখতে হবে। যে বিষয়ে উনি নেতা হচ্ছেন সে বিষয়ে তো বটেই, এছাড়া আরও পারিপার্শ্বিক অনেক বিষয়ে, সমস্ত বিষয়ে ন্যূনতম একটা জ্ঞান কিন্তু ওনার রাখতে হবে, না হলে নেতৃত্ব দিতে পারবে না। দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছাড়া নেতৃত্ব দিতে পারবে না। কারণ নেতার কাছে অনেক মানুষ আসবে, অনেকে অভিযোগ নিয়ে আসবে, অনেকে সাধুবাদ নিয়ে আসবে, অনেকে সুযোগ গ্রহণ করার জন্য, অনেকে কুচক্রী মহল বিভিন্ন চক্রান্ত নিয়েও আসবে। কিন্তু ওনাকে কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। ওনাকে বুঝতে হবে যে ইনি কেন আসছে এবং এর উদ্দেশ্য কি, ভালো না খারাপ, বুঝে নিয়ে তার পরবর্তী সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করতে হবে। চারিত্রিক কঠোরতা এবং কোমলতা। নেতার চারিত্রিক বৈশিষ্ট্য এমন হবে যে প্রয়োজনে উনি কঠোর হবেন, আবার প্রয়োজনে ওনার মধ্যে থাকবে কোমলতা, মানুষের প্রতি থাকবে ভালোবাসা, স্নেহ, মায়া, প্রেম, প্রীতি। তাহলেই উনি নেতৃত্ব দিতে পারবেন। বাগ্মিতা এবং উত্তম শ্রোতা। যেমন বাগ্মিতা হতে হবে, তেমনি শ্রোতা হতে হবে। কারণ একজন মানুষ যখন নেতার কাছে আসবে তখন তার কথা কিন্তু শুনতে হবে। কারণ আমি আমার কথাই শুধুমাত্র বলে যাব, ওরা শুধুই শুনবে তা কিন্তু নয়। অবশ্যই বাগ্মিতা হতে হবে, আবার শ্রোতাও হতে হবে, নীরবে শুনতেও হবে। নিরপেক্ষতা। জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, ধনী, নির্ধন প্রত্যেকের বিষয়েই যে কোনো সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই নিরপেক্ষ থেকে তাদের সে সমস্ত বিষয়ে কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তাহলেই মানুষ তাকে নেতা হিসেবে গ্রহণ করবে। ন্যায় নীতি পরায়ণ। অবশ্যই তাকে ন্যায় নীতি সম্পন্ন হতে হবে। ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলতে হবে, তাহলেই সমাজ গ্রহণ করবে। উদারতা। নেতা হবে উদার, তার প্রাণটা থাকবে সকল মানুষের জন্য উদার। নিজের খাবার অন্যকে বিলিয়ে দিতে হবে, নিজের পোশাক অন্যকে বিলিয়ে দিতে হবে। এই মানসিকতা সম্পন্ন যদি না হয় তাহলে কিন্তু নেতা নেতৃত্বে খুব একটা ভালো কিছু করতে পারবে না। নেতৃত্ব দিতে হলে তাকে উদারতা থাকতে, উদার দেখাতে হবে। উদার মনের চরিত্রে যদি না হয় তাহলে নেতৃত্বে সফলকাম হতে হবে। দায়িত্ববান। প্রত্যেকটা নেতার একটা বিশেষ গুণাবলীর দায়িত্ব। যখন যে কথা বলবে, যখন যে দায়িত্ব নেবে সেটা যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হবে, তাহলে মানুষ গ্রহণ করবে। কথা ও কাজের মিল থাকতে হবে। একটা কথা বললাম, সেটা পরে আর সেটা ঠিক রাখলাম না, অন্য আরেকটা কথা চলে গেলাম বা আরেকজনের কথায় চলাফেরা করলাম, তাহলে নেতৃত্বের আরেকটা গুণ হলো যে কথা এবং কাজের মিল থাকা। আত্মসংযম। নেতাকে আত্মসংযমী হতে হবে। নেতা হবেন সহনশীল এবং পরমত সহিষ্ণু। শাসক নেতার পরম গুণ হলো শান্ত থাকা। স্বার্থহীনতা। নিজ স্বার্থ চরিতার্থ করার কথা চিন্তা করলে তিনি নেতৃত্ব দিতে পারবেন না। সবসময় জনগণের কথা, অপরের কথা, দেশ এবং জাতির কথা চিন্তা করেই তাকে কাজ করতে হবে, তাহলে উনি নেতৃত্বে সফল হবেন। এটা আর একটা বড় গুণ। সত্য এবং সুন্দরের পূজারী। নেতা হবেন সত্য এবং সুন্দরের পূজারী। অসত্য এবং অজ্ঞানতা নেতাকে পথভ্রষ্ট করবে না। কোনো অবস্থাতেই নেতৃত্ব কোনো রকম অসত্য, বিভ্রান্তি বা কোনো কুচক্রে উনি পড়বেন না, তাহলেই নেতৃত্ব টিকে থাকবে এবং মানুষ গ্রহণ করবে। সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা। নেতৃত্ব হচ্ছে সামাজিক গুণ। সমাজ ও রাষ্ট্রকে অভিজ্ঞ লক্ষ্য অর্জনে পরিচালিত করাই নেতৃত্বের মূল লক্ষ্য। বিভিন্ন সমস্যা ও সংকটে জর্জরিত সমাজ এবং রাষ্ট্র সুযোগ্য নেতৃত্ব প্রয়োজন। সুযোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ এবং রাষ্ট্র অভীষ্ট লক্ষ্য অর্জন করতে পারে না। তাই আমরা নেতৃত্ব কাকে বলে, নেতৃত্বের প্রকারভেদ এবং নেতৃত্বের গুণাবলী এবং নেতা আমাদের সমাজে কী ভূমিকা রাখে, নেতা যদি সঠিক মতো চলে, নেতার কাজ যদি সঠিকভাবে যথাযথভাবে পালন করতে পারে, তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। কারণ যেখানে যে পর্যায়েই হোক,
নেতা যদি তার অভিষ্ট লক্ষ্য অর্জন করতে চায়, তাকে অবশ্যই তাদের মধ্যে যে গুণাবলীগুলো আমরা জানলাম, এই গুণাবলীগুলো তারা পালন করবে এবং নিয়ম মেনে যদি চলে, তাহলে রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা আসবে, সমাজে শান্তি শৃঙ্খলা আসবে, দেশের জনগণের মান উন্নয়ন হবে এবং দেশ এবং জাতি তার অভিষ্ট লক্ষ্য অর্জনে সক্ষম হবে। আমি আশা করি এই নেতৃত্ব কাকে বলে, নেতৃত্বের প্রকারভেদ এবং নেতৃত্বের গুণাবলী এবং নেতৃত্ব সমাজে কি ভূমিকা পালন করে এবং সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের কেমন ভূমিকা, যেটা আমি আজকে তোমাদেরকে জানালাম, সেটা তোমরা দেখবে এবং আশা করি উপকৃত হবে। সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাস দেখার আহ্বান রাখছি। খোদা হাফেজ।